তীরে এসে তরি ডোবা সে তো আমরা অনেক দেখেছি। শেষ ম্যাচে স্নায়ুন লড়াই ভেঙে পড়া তারও সাক্ষী থেকেছি। তাই দক্ষিণ আফ্রিকার কাছে 4 উইকেটে বাংলাদেশের হার খুব একটা অবাক করেনি আমাদের। তবে হ্যাঁ, কষ্ট তো আছে। যেভাবে ছেলেরা সংগ্রাম করে, যেভাবে লড়াই করে শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ে গেছে, পুরো 39 ওভার আমাদের ম্যাচ, একটি ওভারে তাদের হয়ে গেল, এই দুঃখটা তো আছে, বুকের কোথাও গিয়ে লাগে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আসলে এসব নিয়ে আজকে আলোচনা করব আমরা সমকাল স্পোর্টস ক্যাফেতে। আমি সঞ্জয় শাহ পিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ অতিথি হয়ে এসেছেন মাজারউদ্দিন অমি, ইন্টারন্যাশনাল কমেন্টেটর। অমি, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আমরা যদি একটু শেষের থেকেই শুরু করি, আসলে মানে ম্যাচের শেষ থেকেই, শেষ ওভারটা আপনি একটু বলেন। লাস্ট ওভারে 11 রান দরকার ছিল, 2 ওভারে 18 রান দরকার ছিল, আবার 3 ওভারে 20 রান দরকার ছিল। আমি কোথা থেকে শুরু করব আমি জানি। আমরা যদি 3 ওভারে 20 রান থেকে শুরু করি, ওই সময় তো আমাদের হাতেই পুরো ম্যাচ, মানে আপনার 3 ওভারে 18 বলে 20 রান, হাতের ছিল 6 উইকেট। হ্যাঁ, রাইট, ইফ আই এম নট রং। সো ওখান থেকে তো একটা টি20 ম্যাচে ব্যাটিং দল জিতবে এটাই সবাই ধরে নেয়। আর তার উপরে কিছু ব্যাটারও ছিলেন, কিন্তু এমন না যে ব্যাটার ছিলেন না। আমাদের রিশাদ জাকির ছিল, জাকের আলী ছিলেন। বাট ওই যে ধীরে ধীরে আমাদের যে প্রেসার নেওয়ার যে অ্যাবিলিটিটা আমরা দেখেছি, যখন মোমেন্টাম খুব ভালো থাকে আমরা খুব ভালো একটা মোমেন্টামে থাকি, বাট যখনই প্রেসার সিচুয়েশন আসে তখন কিন্তু আমরা ওই প্রেসারটা নিতে পারি না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেও দেখবেন যে পুরো ম্যাচ মনে হচ্ছে যে পাকিস্তান জিতবে, কিন্তু ইন্ডিয়ার সেই বিলিফটা ছিল, রাইট, ইন্ডিয়ার সেই বিলিফটাও ছিল। আমাদের ক্ষেত্রে হয় কি যে আমরা এইসব সিচুয়েশনে বিলিফটা রাখতে পারি না, আর আমাদেরও ভুল ছিল। আমরা শুধু বিলিভ বা লাক এসব কথা বলে আমরা পার পেয়ে যেতে পারবো না। এই ম্যাচ হারার আসলে কোনো ব্যাখ্যা নাই। দলকেও জিজ্ঞেস করবেন যে এইরকম সিচুয়েশনে আবার পড়তে চাও কিনা, তারা বলবে যে হ্যাঁ আমরা এইসব সিচুয়েশনই চাই, ওখান থেকে ম্যাচ জেতাটা ইজি হবে। আমাদের ব্যাটিংটা বরাবরই কনসার্ন, বাট টপ অর্ডার নিয়ে অনেক কথা হচ্ছিল, বাট এই জায়গাটাতে আমরা ভাবছিলাম যে আমাদের স্ট্রেংথের জায়গা। আমাদের ঠিক রিয়াদের আগে যে সাকিব আউট হলেন ওই জায়গাটাও খুবই ক্রুশাল ছিল। কিন্তু মাজার, আমরা যদি ওই বলছিলাম শেষের থেকে শুরু করতে, যদি আমি 18 মানে 3 ওভারের যে ইয়েটা ছিল 18 বলে 20 রান, এবং আমরা গিয়ে লাস্ট ওভারে মানে আমরা ঝুঁকিটা নিলাম, আসলে আপনার কি মনে হয় যে 18 ওভারে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল? একটা ক্যালকুলেশন ছিল, আমরা এবার রাইট করেছি শ্রীলঙ্কার সাথে, যেটা ভুল করছিলাম যে সাউথ আফ্রিকা তাদের মেইন 3 জন ফাস্ট বোলারের কিন্তু কোটা শেষ করে ফেলেছে। তো টার্গেট ছিল 18 ওভার পর্যন্ত তারা শেষ করবে, 19-20 গিয়ে আমরা চার্জ করব, কারণ কেশব মহারাজ আর বার্টম্যান খুব একটা ভালো বোলিং করছিলেন না। সো ক্যালকুলেশন খুবই ঠিক ছিল। 3 ওভারে 20, রাবাদার ঠিক আছে ওভারটা খুব ভালো করেছে, 2 রান দিয়েছে। তো 2 ওভারে 18, যেটা সবচেয়ে উইকেস্ট বোলার দুজন, আমাদের দুজন সেট ব্যাটসম্যান ক্রিজে, আমাদের তো ম্যাচ আমাদেরই হাতে। গত ম্যাচে আমরা যে ভুলটা করেছি যে আমরা তুষারাকে 1 ওভারে 2 উইকেট দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আমরা প্রেসারে পড়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল ম্যাচটা হেরে যাব। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার থেকেও ইজি সিচুয়েশন কিন্তু সাউথ আফ্রিকার সাথে ছিল। অবশ্যই এই ম্যাচটা আমাদের হারার কোনো চান্সই ছিল না। জাকের আলী অনেক ফায়ার করতে পারেননি, তার থেকে যে এক্সপেকটেশন নিয়ে তাকে প্লেইং 11-এ রাখা হয়েছিল। শেষের দিকে গিয়ে আমরা মনে হয় 15, 16, 17 বল পর্যন্ত কোনো বাউন্ডারি মারিনি, রাইট। তো ওই সময় মানে যেটা আপনি বলছিলেন যে জাকের আলীর কথা, ওনাকে বেশি ছটফট মনে হচ্ছিল, মানে প্রত্যেক বলে এসে একটা বিগ শট নেওয়ার চেষ্টা করছিল। ওই সময় হয়তো আপনি ভালো বলতে পারবেন, আপনি এক্স ক্রিকেটার ছিলেন, ওই সময় কি ক্যাজুয়াল থাকলে, মানে রিয়াদকে যদি চার্জ করার জন্য সে ক্যাজুয়াল থাকতো, তাহলে কি মানে অ্যাজ ইউজুয়াল খেলে যেত সিঙ্গেলস ডাবলস, তাহলে কি ভালো হতো? রোলটা ছিল জাকের আলীকেই চার্জ করতে হবে, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত থাকবেন, সেটা ছিল দুজনের মধ্যে রোল হওয়ার কথা। রিয়াদ সেটা করেছেন, বাট জাকের আলীর থেকে সেই সাপোর্টটা পান নাই। আর রিয়াদকে অনেকে বলবে যে তিনি আগে চার্জ করলেন না কেন, বাট রিয়াদের উইকেটটা আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল শেষ পর্যন্ত। তার গত ম্যাচেও দেখেছি যে তার যে কামনেসটা রয়েছে সেটা দরকার ছিল। সো জাকের আলী একজন প্রপার ব্যাটার, কিন্তু ফিনিশার হিসেবেই তাকে নেওয়া হয়েছে। তো তার জায়গা থেকে তিনি একটা বাউন্ডারি মারতে পারেননি, এটা খুবই দুঃখজনক। এমন না যে বাজে বল পাননি, বাজে বল ছিল, কয়েকটা বাজে বল ছিল, ফুল টস ছিল, ডাউন দ্য লেগ ফুল টস, রিয়াদ একটা মিস করেছেন ফুল টস বলে, যেটা আউট হয়েছেন রিয়াদ, সেটাও 6 এর বল ছিল। ইনফ্যাক্ট তাসকিন আহমেদ যে 1 বলে 6 রান দরকার, সেটাও ফুল টস ছিল। আচ্ছা, আমরা যদি এবার ওই লাস্ট ওভারটাতে আসি, মানে 6 বল 11 রানের, যেটা আপনি বলছিলেন যে 3টে ফুল টস মনে হয়েছিল, লো ফুল টস ছিল, ফুল টস ছিল, তো ওইটাতে মানে একটা বিগ শট, একটা মাত্র বিগ শটের দরকার ছিল। হ্যাঁ, মানে এটা কি 2টা শট আওয়ে ছিলাম, কিন্তু পিয়াল ভাই যদি হিসাব করেন 18 বলে 20 রান যখন,
সেই 18 বলের মধ্যে আমরা দুইটা বিগ শট করলেই কেশব মহারাজ তাদের রেগুলার মানে এই ফার্স্ট টাইম মনে হয় সে 20 ওভার করলেন আর কি তার ক্যারিয়ারে। তার কিন্তু খুব ভালো দিনও যায় না, আমরা দেখেছি যে তাকে কিন্তু ক্যাপ্টেন বল করাবে কি করাবে না সেটা নিয়েও দ্বিধান্বিত ছিলেন, তাদের 6 বোলিং অপশনও ছিলেন না, কিন্তু এর জন্য মহারাজকে একদম লাস্ট ওভার পর্যন্ত তাহলে কি এই ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আমরা আসলে বিগ হিটে মানে ওরা 6টা 6 মেরেছে ওদের ইনিংসে, আমরা 3টে 6 মেরেছি, মানে কোথাও গিয়ে কি ওই একদম সূক্ষ্ম ক্যালকুলেশন আছে সমান সমান জায়গার থেকে সূক্ষ্ম জায়গায় তাদের সেই বিগ শট খেলার অ্যাবিলিটি এবং আমাদের এটা কম, এটাই কি পার্থক্য করে দিল? দেখেন পার্থক্য তো বিগ শটের রয়েছে, তাদের মিলারের সাথে ক্লাসেনের সাথে যদি আমাদের লোয়ার মিডল অর্ডার কম্পেয়ার করেন তাহলে তো পাওয়ারের দিক থেকে আমরা পিছিয়ে, কিন্তু আমাদের স্ট্রেংথের জায়গাটা হচ্ছে আমরা 11 জনকে পারফর্ম করতে হয়। আমরা এমন একটা দল, এমন না যে একজন দুইজন গিয়ে একা হাতে ম্যাচ জিতিয়ে দিবে। সো আমাদের ওই জায়গাটাতে শ্রীলঙ্কার এগেনস্টে দেখবেন যে আমরা আর্লি ফেল করলো, লিটন একটা ইনিংস খেলেছিলেন, তাহিদ হৃদয় ইনিংস খেলেছিলেন, হৃদয় একটা ছোট ছোট কিছু ক্যামিও লাগে। আমাদের গত ম্যাচে কিন্তু কোনো ক্যামিও বলতে কিছু ছিল না, ওই তাহিদ হৃদয় ইনফর্ম, তিনি রান করেছেন, এছাড়া আর কিন্তু যে সিচুয়েশন আমি আবারও বলছি যে এই খেলাটা এত দূর পর্যন্ত যাওয়ারও কথা না। আপনি এই 19th ওভারের মধ্যে খেলা শেষ হয়ে আমি কেন এই টেনশনটা নিব শেষ ওভারে যেখানে আমার এতগুলো উইকেট আছে, রাইট, আমরা ওই উইকেটটা হাতেও রাখতে পারিনি একটা সময় গিয়ে, আমরা যে ক্রুশাল দুইটা শান্তর উইকেটটা আর একটু উপরে যদি আমি যাই, শান্তর উইকেটটা, সাকিবের উইকেটটা কিন্তু টার্নিং পয়েন্ট। আমি আসবো ওই জায়গাটায়, আমি লাস্ট ওভারে আর একটু থাকতে চাই। সেটা হচ্ছে মানে অনেকে বলছে মানে আমাদের লাক, মানে রিয়াদও দেখলাম যে এটা মাথায় হাত দিয়েছেন। আপনি ব্যাঙ্গালোরের আমাদের মনে আছে 2016 সেই ইয়ের কথা, ইনিংসটার কথা, কোথাও গিয়ে কি আপনার কি মনে হয়েছে, আপনি কমেন্ট্রি করেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে, কালকে ম্যাচে ওই মাঠটা কি একটু বড় ছিল অন্যান্য তুলনায়? মানে একটা সাইড বড় মাঠে হলে কি ওইটা 6 হয়ে যেত? একটা সাইড বড়, মাঠটা কিন্তু একটা সাইড বড় যথেষ্ট, বাট ওটা ফুল টস ছিল কিন্তু। আপনি যতই বলেন উনি বলবেন যে আমি হয়তো একটুর জন্য আমি 6 হয় নাই, বাট ফুল টস বল ফাইনাল ওভারে যখন এরকম সিচুয়েশন আপনাকে লাগাতেই হবে। আর রিয়াদের তো ক্যাপাবিলিটি আছে, এবিলিটি আছে, সেটা সে এত বছর ধরে খেলছেন। আমরা তাসকিনকে বেনিফিট অফ ডাউট দিতে পারি যে শেষ বলটাও ফুল টস ছিল, তিনি তো 6 মারতে পারেন, তিনি পারেননি, বাট রিয়াদকে আমরা ওই বেনিফিট অফ ডাউট দিতে পারবো না। এবং আমি শুনলাম আমাদের যে রিপোর্টার আছেন উনি বললেন যে কালকে ওই মাঠটিতে মানে যেই দিক দিয়ে বাতাসটা বেশি ছিল তার এগেনস্টে বল করেছিল মহারাজ, মানে রিয়াদের জন্য ওইটা ছিল এগেনস্টে, মানে এটা সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। এখন সবাই বলছে যে বাতাসের এগেনস্টে আর কি ছক্কাটা ছিল, এটা যদি বাতাসের ফরে থাকতো তাহলে তো 6 হয়ে যেত। হ্যাঁ, অলমোস্ট কিন্তু কানেক্ট করেই ফেলেছিলেন, বল তো বের হয়ে গিয়েছিল, কিন্তু হয় না যে আপনি এই ইজি গেমটাকে এত ডিফিকাল্ট কেন করবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি 2 বলে 6 রানের সিচুয়েশনে যাবেন কেন? যেখানে আমরা 18 বলে 20 রান লাগে, ওই খেলা 2 বলে 6 হয় না, ওই খেলা 2 বলে 4 হতে পারে, 2 বলে 6ও হবে না কিন্তু। বাট আমরা ক্যালকুলেশনে ভুল করেছি ব্যাটিং ওয়াইজ যদি বলি, যখন আমাদের অ্যাগ্রেসিভ হওয়ার কথা তখন আমরা নেগেটিভ ছিলাম, যখন আমাদের মানে একটু স্ট্রাইক রোটেট করার কথা তখন আমরা ওভার অ্যাগ্রেসিভ হতে গিয়েছি। এই জায়গাতে আমাদের ভুল তো বরাবরই হচ্ছে। আমরা কি দর্শক মাঝার যেটা বললেন যে কিছু তো ভুল ছিল, আমরা কিছু ভাগ্যরও ব্যাপার ছিল। ঠিক আছে, আপনি ভাগ্য নিয়ে কথা বলবেন না, তবে যেটা দর্শক আর কি সবাই বলে যে ভাগ্য একটা ছিল, ভাগ্যটা কালকে আমাদের সঙ্গে ছিল না, আসলে অনেক সময় থাকেও না। কিন্তু আরেকটি যেটা ছিল এবং কথা হচ্ছে সেটা হলো আম্পায়ারিং। আমরা দেখেছি যে রিয়াদের একটি এলবিডব্লিউর অ্যাপিল ছিল, তো রিয়াদকে আউট দিয়ে দিয়েছিলেন, বাট ওটা লেগ বাই হয়ে 4 হয়ে গেছিল। এটা সম্ভবত 16th ওভারের ঘটনা, ইনসিডেন্টটা। তো এখন ফুটবলে যেটা দেখি মাঝার, যে ফুটবলে গোলটা হয়ে যায়, অফসাইড থাকলেও গোলটা হয়ে যায়, তারপরে ভিআর দেখে ওটা সিদ্ধান্ত নেয়। আপনার কি মনে হয় সামহাও এটা ক্রিকেটেও হওয়া উচিত, যে যেহেতু বলটা বেরিয়ে যাচ্ছে ওই বলটা তখন ডেড হবে না, বলটা চলুক তারপরে আমি সিদ্ধান্তটা নেই? রাইট, একটা ভালো পয়েন্ট মেনশন করেছেন কিন্তু, যে বলটা ডেড হয়ে যায় যখন আম্পায়ার কল করে। সো যেহেতু এটা নট আউট, সো বলটা প্যাডে লেগেছে, তাহলে বোলারকে কেন ওই অ্যাডভান্টেজটা দেওয়া হলো? বল তো বাউন্ডারিতে চলে গেছে, যেহেতু যদি আউট হতো দেন ইটস এ ডিফারেন্ট থিং, বাট রুল হওয়া উচিত যে আনটিল মানে আম্পায়ার কোনো ফাইনাল ডিসিশন আসে থার্ড আম্পায়ার থেকে, যদি পায়ে লেগে বল বাউন্ডারির দিকে যায় ফিল্ডার ক্যান স্টপ ইট। ফিল্ডার স্টপ করবে, ফিল্ডিং করবে, তারপরে থার্ড আম্পায়ার যা ডিসিশনে যাবে সেটার উপর নির্ভর করে ডিসিশন হবে। আউট হলে তো আউটই, আর যদি আউট না হয় তাহলে বোলার ওই অ্যাডভান্টেজটা কেন পাবে? এক বলে 1 রান দরকার ছিল, রিভিউ হইলো, আম্পায়ার আউট দিল না, কিন্তু সিঙ্গেলও হইলো না, তাহলে কার দোষ? সেটা এটা আপনি কাকে বলবেন? রুলগুলো চেঞ্জ করা উচিত। তাওহিদ হৃদয় কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন আম্পায়ারিং এর ব্যাপারটা আসলে বাংলাদেশ দলই
খুব একটা আপসেট ছিল ওই একটা সিদ্ধান্তটা। আরো বাজে ডিসিশন ছিল পিএল ভাই, দুইটা ওয়াইড দেওয়া হয় না, ডাউন দ্য লেগ সাইড শর্ট বল ওভারে দুইটার বেশি, একটা বেশি করা যাবে না, একটা শর্ট বল হয়েছে, সেকেন্ড শর্ট বল মেরেছেন ডাউন দ্য লেগ সাইড রিয়াদের, ওয়াইড দেয়নি, ওয়াইড দেয় নাই। দুইটা ওয়াইডে তো দুইটা এক্সট্রা বলও হইতো, দুইটা শুধু রান না, হ্যাঁ, এবং এমন ছোট লো স্কোরিং ম্যাচে 113 রানের একটা স্কোরিং ম্যাচে 1-2 রান অনেক বড় ব্যাপার। এবং তাওহিদ হৃদয় প্রেস কনফারেন্সে ম্যাচের শেষে তিনি খুব আক্ষেপ করছিলেন, আসলে তাদের কিছু করার নেই, বাট বাংলাদেশ কিন্তু 4 রানেই হেরেছে, মানে আমরা যদি শেষ পর্যন্ত যাই আসলে ওই 4টি রান খুবই ভাইটাল ছিল। আমি একটু কথা বলবো এবার মাঝার আপনার সঙ্গে সাকিবের পারফরমেন্স নিয়ে। মানে সে কি শোকেস বয়ে যাচ্ছে, মানে দলে আছে, থাকছে, নামে করছে, আসলে তার কোনো কন্ট্রিবিউশন নেই। কালকে 1 ওভার মাত্র বোলিং করেছে। আমরা দেখলাম সৌম্য সরকারকে কিন্তু পারফরমেন্সের কারণে কালকে বসানো হয়েছে, তার বদলে জাকেরকে নেওয়া হয়েছিল। বাট সাকিব, হোয়াই সাকিব অলওয়েজ, মানে আপনাকে থাকতেই হচ্ছে, কন্ডিশন হচ্ছে। সে কিন্তু বোলিং 1 ওভার করেছে, ব্যাটিংয়ে সে সিনিয়র একজন, সে টপে মিডল অর্ডার ব্যাট করছে গুরুত্বপূর্ণ জায়গায়। কি বলবেন? বীরেন্দ্র সেহবাগ, আমি আসার আগে একটু দেখছিলাম, সে একটা ইন্ডিয়ান একটা সাইটে বলেছেন যে সাকিবের গেম সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন, যে ওই সময় কেন সে ওই পরিস্থিতিতে পুল করতে গেল, সে 17 বছর ধরে ক্রিকেট খেলছে, তার কি অবসরের সময় হলো? এখন এইগুলো আসলে বলছে, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? প্রথমত তার যে ডিসমিসালে যাই, শর্ট বল বডি লাইনে বাউন্সার ছিল। রিয়াদের ক্ষেত্রেও সেম একটা বল করেছিলেন নরকিয়ে, রিয়াদ ওটা লিফ করেছেন, সাকিব আল হাসান ওটা পুল করতে গিয়েছেন। আর যে সিচুয়েশনে তিনি ওই শটটা খেলেছেন আর যে সিচুয়েশনে আউট হয়েছেন, ওই সিচুয়েশনে আমাদের সাকিবকে সবচেয়ে বেশি দরকার ছিল। শুধু গতকালকে সাউথ আফ্রিকার ম্যাচ না, শ্রীলঙ্কার ম্যাচেও যদি দেখবেন যে সিচুয়েশনে উনি আউটটা হয়েছে, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাছ থেকে এক্সপেক্ট থাকে যে আপনি গিয়ে যে 4-6 আপনার থেকে আসা, আপনি ভরসা জায়গাটায় রাখবেন, যেটা মাহমুদুল্লাহ গত ম্যাচে করেছে। সাকিবের ক্ষেত্রে ব্যাটিংটা খুবই বাজে যাচ্ছে তার ক্যালিবার অনুযায়ী আমরা যদি বলি। এবং বড় ম্যাচে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আপনি সাকিবকে আমরা কেন এত হাইলি রেট করি, যে আমরা বড় জায়গায় গিয়ে বড় দলের বিপক্ষে যেদিন এরকম সিচুয়েশনে পড়বো, সেদিন আমাকে এইসব সিচুয়েশন থেকে বের করে দিবে সাকিব বা রিয়াদ। এই জায়গা থেকে দেখেন দুইটা বড় ম্যাচ হয়ে গিয়েছে, সাকিবের কন্ট্রিবিউশন এখানে এখনো কোয়েশ্চেন মার্ক রয়েছে। এখন আরো দুইটা ম্যাচ এখন কিন্তু এগুলোও বড় ম্যাচে পরিণত হয়েছে। এখন এই প্রেসার সিচুয়েশনে গিয়ে আপনি যদি সাউথ আফ্রিকাকে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় হারাতে পারেন, এটা কিন্তু একটা দেশের ক্রিকেটকে নতুন স্টেপে নিয়ে যায়, স্পেশালি আমাদের কনসিডারেশনে। কারণ আমরা তাদেরকে জীবনে কোনোদিন টি-20তে হারাই নাই। যদি আমরা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় হারে, ওরা সারা জীবন মনে রাখবে যে আমরা বাংলাদেশের কাছে ওয়ার্ল্ড কাপে হেরেছি। তো সাকিবের বোলিং নিয়েও কথা বলছিলেন, বোলিংও 1 ওভার মাত্র বল করেছে। এখন তার কোয়ালিটি নিয়ে তো আমরা প্রশ্ন করতে পারি না যে সাকিবের কোয়ালিটি নাই, কিন্তু তার যে খারাপ সময়টা যাচ্ছে, রাইট, এখন পারফরমেন্স নিয়ে কথা বললে তো সবাই 11 জনেরই পারফরমেন্স নিয়ে হিসাব করবে, এমন তো না যে সাকিব হিসাবের বাইরে থাকবে। দেখে তো তাই মনে হচ্ছে। মানে তার ক্ষেত্রে যেটা হয় যে মানে আমাদের এত বছর ধরে সার্ভিস দিয়েছেন, এখন আমরা তার ব্যাপারে যদি একটা নেগেটিভ কোয়েশ্চেন করতেও যাই, তখন গিয়ে আমাদের মনে হয় যে এই মানুষটা তো 15-16 বছর ধরে সার্ভিস দিয়েছে। কিন্তু আলটিমেটলি একজন এক্সপেরিয়েন্স প্লেয়ারের দায়িত্ব হচ্ছে এই সব সিচুয়েশনে গেম বের করে দেয়। মানে আমরা তার প্রতি তার যে কন্ট্রিবিউশন গত 17 বছরে, অবশ্যই তাদের থ্যাঙ্কফুল যে তিনি, বাট এটা তার দায়িত্বও ছিল। সে ভালো পারফর্ম করেছে, তাকে আমরা ভালো বলেছি, বাট এখন তো পারফর্ম করছে না। তার চোখের একটা সমস্যা আমরা কথা শুনেছি গত ওয়ার্ল্ড কাপ থেকেই। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সে আসলে একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে বিকজ অফ তার নাম সাকিব আল হাসান। সব দেশেই দেখবেন যে বড় একটা প্লেয়ার যখন পারফর্ম না করে, তখন কিন্তু তাকে ব্যাক করার চেষ্টা করে অনেকভাবে টিম ম্যানেজমেন্ট থেকে, যেটা খুবই মানে অবভিয়াস জিনিস। কিন্তু ওই প্লেয়ার কিভাবে এটা রিয়্যাক্ট করে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, যে আমাদের সাকিব এটাকে কিভাবে রিয়্যাক্ট করবে। আমাদের এই সিচুয়েশন থেকে সাকিব কি একদম ম্যাসিভ একটা কামব্যাক করবে কিনা, যেটা হয়ে গেছে আমি ওটা নিয়ে কথা বলছি না, কিন্তু এখন তার রোলটা কি। তিনি যদি ভাবেন যে আমার রোলটা জাস্ট গিয়ে 4 ওভার বল করা আর 15-20 রান করা, তাহলে সাকিবের ক্যালিবার থেকে তো আমরা কম পাচ্ছি। মানে আমরা ওই হিসাব করলে তো সাকিব থেকে আমাদের এক্সপেকটেশন থাকে যে ব্যাট হাতে ম্যাচ জিতাবেন, বল হাতে ম্যাচ জিতাবেন। সব ম্যাচে হয়তো হবে না, কোনো ম্যাচে বোলিং হবে, কোনো ম্যাচে ব্যাটিং হবে, বাট দুইটা ডিপার্টমেন্টে যখন ফেল করেন সাকিবের মতো প্লেয়ার, তখন কিন্তু বাকি সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু একটু মানে ড্রেসিং রুমে কিন্তু একটা ভয় কাজ করে, সাকিব ভাই পারলো না, এখন তো উইকেটটা মানে আসলে ডিফিকাল্ট, বা আপনি তো ভরসা দিতে হবে আপনাকে। আমি টেকনিক নিয়ে কথা বলবো না, তার চোখের সমস্যার কথা বললেন, অবভিয়াসলি তার শর্ট বলে ঝামেলা হচ্ছে, ফাস্ট বোলিংয়ে বেশি ঝামেলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা। যদি আইসাইটের ইস্যু হয় তাহলে ফাস্ট বল খেলাটা আরো বেশি ডিফিকাল্ট। কিন্তু এখান থেকে উনি ভালো বলতে পারবেন যে উনার চোখে কি সমস্যা, কি আসলে আছে, আমরা তো আর ডাক্তারও না, রাইট, আমরা ওইভাবে বলতেও পারবো না, কিন্তু এতটুকু বলতে পারবো যে উনার নিজেকে জাজ করার ক্ষমতা উনার নিজের সবচেয়ে ভালো। সাকিবকে নয়, সাকিবের হাতেই ছেড়ে দিলাম আমরা।
আমরা একটু তাওহিদ হৃদয়কে নিয়ে কথা বলতে চাই, দ্য লিটল গাই, মানে সে যে 6 গোলা মারছে, আমাদের বিগেস্ট ফাইন্ড কিন্তু ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তো ওর সম্পর্কে কিছু একটু বলেন, আপনি তো খুব কাছ থেকে দেখেছেন তাকে। তার হলো গিয়ে চিকনা চাকনা ছেলে, কিন্তু এমন না যে অনেক ওয়েল বিল্ড বা অনেক গায়ে শক্তি দেখে মনে হয়, বাট তার যে টেকনিকটা রয়েছে আর সাহস, সবচেয়ে বড় হচ্ছে যে যেসব সিচুয়েশনে তিনি কালকেও কিন্তু মহারাজকে 6 মেরেছেন, হাসারাঙ্গার একবারে 3টা 6 মেরে ম্যাচের টার্নিং মানে ঘুরায় ফেলছে কিন্তু। তো ওই জায়গা থেকে সাহসটা লাগে। এখন একটা প্লেয়ার টি-20 ক্রিকেটে এমন না যে একটা প্লেয়ার 100 মেরে আপনাকে ম্যাচ জিতাবে, আপনার তার কন্ট্রিবিউশনটাকে এক্স্যাক্টলি তার কন্ট্রিবিউশনটাকে মূল্যায়ন করার জন্য কিন্তু টিমে আরো 3-4 জনকে তার সাথে রিভলভ থাকতে হবে, যে ফর্মে থাকে তাকে হাইলাইট করতে হবে, কিন্তু তার আশপাশ দিয়ে মানুষকে পারফর্ম করতে হবে। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। আমরা গত ম্যাচে লিটনকে দেখেছি, বাট এই ম্যাচে লিটনেরও আউটটা আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। ওই সময় ওই মহারাজকে 6 ওভার রেস্ট্রিকশন শেষ, এখন আপনি একে একে খেলেন, আপনার উইকেটের ভ্যালু তো 113 মাত্র রান। হ্যাঁ, মানে আমরা যদি 20 ওভার খেলা টার্গেট করে আমাদের ব্যাটাররা নামতো যে আমরা 20 ওভার খেলবো, তাহলে খেলা 19 ওভারে শেষ হয়ে যেত। আমরা খেলাটাকে নিয়ে জাস্ট ইজি খেলাটাকে নিয়ে এমন ভাবে ডিফিকাল্ট করেছি। আমাদের তো ওই ফায়ার পাওয়ার নাই ভাই, অনেস্টলি, যে আমরা মিলারের মতো না যে আমরা লাস্ট ওভারে 12-15 রান নিয়ে নিতে পারবো। 8-9 রান আমরা পারবো। আজকে কি একটু শান্তর কথা বলবো নাকি থাক বলেন? শান্ত স্টার্টটা কিন্তু খারাপ করে নাই, তার যে ইন্টেন্ট ছিল খুব ভালো, রানিং বিটুইন দ্য উইকেট ভালো ছিল, বাট ওই যে ক্যাপ্টেনকে কিন্তু সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। তাহলে হয় কি যে তিনি যখন ড্রেসিং রুমে গিয়ে তার প্লেয়ারদেরকে বলবেন তুমি এটা করো, তখন তার মনের কোণে কিন্তু একটু হইলেও ডাউট থাকবে, আমিই তো পারফর্ম করছি না, আমি যে এভাবে বলবো। তাকে আমরা ডাগ আউটে খুব কথা বলতে দেখি, কোচের সঙ্গে সারাক্ষণ ভাইব্রেন্ট থাকেন। হ্যাঁ, কি কথা বলেন? না, উনি খুবই অ্যাক্টিভ ক্যাপ্টেন, প্রো অ্যাক্টিভ। আমি তার এই জায়গাগুলো খুবই ইমপ্রেসড। তার বোলিং চেঞ্জেস যদি বলেন, আপনি ফিল্ডিং এ তার বডি ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ কিন্তু একটা পার্ট খুব ভালো করেছে, বোলিং পার্টটা নিয়ে আমরা ভুলে গেলে চলবে না। আমরা সো ওই জায়গায় তার অ্যাক্টিভনেস আছে, কিন্তু তার মেইন কাজটা কি? ব্যাটিং করা। অ্যাজ আ ক্যাপ্টেন বলি যাই বলে, সে তো প্লেয়ার, টিমের মেম্বার। সো ওই জায়গা থেকে তিনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন এখন এটাও কোয়েশ্চেন হয়ে দাঁড়াবে, যেহেতু ক্যাপ্টেন তিনি, আর ক্যাপ্টেনদের কাজই হচ্ছে প্রেসার নেয়া। সেদিন কিন্তু তিনি ওপেন করেছেন, তো ওই প্রেসারটা নেওয়ার চেষ্টা করেছেন। এটা ভালো বলছেন যে বাট আমাদের হয়তো কি বলবো, আমরা টি-20 ক্রিকেটটা কি এখনো ধরতে পারিনি। পিচের কথা অনেক বলতে পারবো যে পিচ ভালো না, অনেক ডিফিকাল্ট, আমরা আর কথা বলবো, আপনাকে তো কষ্ট করতে হবে ভাই। সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিততে হলে তো আপনাকে প্লেটে তুলে দিবে না। এই সিচুয়েশন লাইফে কয়বার আসবে? আপনি সাউথ আফ্রিকায় 114 রানে, এই গোল্ডেন চান্স আসলে বলা যায়, এবং সুপার 8এও আমরা এখনো এখনো কিন্তু সুপার 8টা আমাদের কিন্তু কনফার্ম হয় নাই। তানজিম সাকিবকে যদি একটু বলতেন, মানে কি বলবো, সে তো আপনি বলছিলেন একটু আগে যে তার সুযোগই হওয়ার কথা ছিল না শরীফুলের জায়গায়। রাইট, দেখেন নিজের জায়গা কিভাবে বানায় নিতে হয়, ছেলেটা কিন্তু এটা প্রুফ করেছে। যেমনটি বলছিলাম যে শরীফুল ইনজুরি না হলে কিন্তু তিনি খেলতেন না। প্রথম ম্যাচে তার রোল প্লে করেছেন, থার্ড সিমার হিসেবে তার রোল ছিল একটা 6-6.5 মধ্যে রান রেট রাখা, যদি একটা উইকেট নিতে পারো খুব ভালো, ঠিক তাই করেছেন। পরের ম্যাচে সাউথ আফ্রিকা এগেইনস্টে নতুন বলে যে 3টা উইকেট, সাউথ আফ্রিকার মতো টপ অর্ডার, মানলাম ওরা ভালো টাচে ছিল না, বাট আপনি যখন পাওয়ার প্লের মধ্যে 3টা উইকেট ফেলে দিবেন, একটা টিমের তো ব্যাকবোন ভেঙে ফেলছেন আপনি। ওইখান থেকে এই ছেলের যে গাটস, তার বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, মাজার আমার একটু আপনি খুব কাছ থেকে তাকে দেখেছেন এবং আপনি আরো ভালো বলতে পারবেন। অন্যান্য বোলারের চেয়ে সে অতটা টল না, তারপর তার পেস অত না, 140 না, কখনো ওরকম আহামরি সুইংও হয় না, বাট কোথাও গিয়ে যেন কালকে তিনি মাথা দিয়ে মানে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করছেন, রাউন্ড দ্য উইকেট আসতেছিলেন, ওভার দ্য উইকেট, ইয়েকে যেটা আউট করলেন, এইগুলা তিনি কি রপ্ত করেছেন ন্যাশনাল টিম আসার পর, না আপনার ডোমেস্টিকেও তাকে দেখেছেন? ওর কিন্তু ওই ন্যাক রয়েছে যে খুব নিপি কাস্টমার, স্কিডি। সে যেমন বললেন খুব জোরে বল করে না, হাইটও খুব আহামরি না, বাট তার লেংথটা এত ভালো, আর ছোট ছোট সুইং পান কিন্তু। এই ধরনের বোলারকে খেলা ডিফিকাল্ট, কারণ আপনি ভাববেন যে বল হয়তো অত জোরে আসবে না, কিন্তু সাডেনলি হি উইল সারপ্রাইজ ইউ। আর সেদিন যে আমরা উইকেটগুলো দেখেছি, ফার্স্ট উইকেটটা যেটা, যে বল যে লেট একটা লাস্ট মোমেন্টে সুইং করলো, ব্যাটারের পিছনের পায়ে লাগলো, 3টা উইকেটে কিন্তু তার লেংথ ডেলিভারি ছিল। সো ওই জায়গাটাই তার অস্ত্র। আমরা আগে দেখতাম যে এক্সপ্রেস ফাস্ট বোলার না, কিন্তু জায়গায় বল করে, কিন্তু ম্যাকগ্রার কথা ধরেন, ম্যাকগ্রা কিন্তু এক্সপ্রেস ফাস্ট বোলার ছিল না, তার জায়গাটাই কিন্তু খুবই ভাইটাল। আর টি-20 ফরম্যাটে আপনার বোলারকে চার্জ করবেই ব্যাটাররা, সো ওই সাহসটাও দেখাতে হবে যে ওই জায়গাটায় বল করতে পারা। তিনি কিন্তু উইকেটকেও টার্গেট করেছেন, বোল্ড করেছেন, অন টপ অফ স্টাম্প বোল্ড করেছেন। কুইন্টন ডিককের উইকেটটাও যদি বলি, সেই সাহস লাগে, কুইন্টন ডিকক একটা 6 মেরেছিলেন কিন্তু প্রথম বলে, তিনি প্রেজেন্টেশনে গিয়ে বলেছেন। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি প্রথম 3 বলে তিনি 10 রান দিয়েছেন,
পরের 3 ওভারে মাত্র 8 রান দিয়েছে। তিনি ওই মিড ইনিংসে বলছিলেন যে ডিকক আমাকে 6 মেরেছে, সো আমার ভেতরে জিত ছিল যে আমি তার উইকেটটা নিব। একটা বোলারের কতটুকু কনফিডেন্স থাকলে সে ডিককের ব্যাপারে এই কথা বলতে পারে, এবং সে কিন্তু দেখিয়েছে। তার সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে তার সাহসিকতা, মানসিকতা এবং তার সেই চাপ নেওয়ার ক্ষমতা। এই ছেলেকে দেখবেন যে মানে খুব একটা কিন্তু এক্সপ্রেসিভ না, চুপচাপ মনে হবে যে ভিতরে অনেক জেদ তার, এরকম একটা টাইপের সারাক্ষণ ওরকম মানে সেলিব্রেশনটা সো খুবই ইমপ্রেসিভ। কিন্তু এখন শরীফুলের কিন্তু টিমে কামব্যাক করা ডিফিকাল্ট হয়ে হবে তাহলে। আমাদের বোলিং ইউনিট নিয়ে কোনো কোশ্চেন নাই ভাই। একটা টিমকে 114 রানে আটকানো, শ্রীলঙ্কার এগেইনস্টে 120-25 রানে আটকানো, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং পারফরম্যান্স। আমাদের ব্যাটাররা যদি এখন সাপোর্ট না করে, এইভাবে আসলে টিমটা ডিমোরালাইজ হয়ে শেষ পর্যন্ত গিয়ে ওই ট্রায়ের জন্য আসলেই কষ্ট হচ্ছে, আসলে খারাপ লাগছে তাদের জন্য, আমাদের পেসারদের জন্য। দর্শক, আমরা যেটা বলছিলাম যে আমাদের পেসাররা, বোলাররা তারা যে সুযোগটা করে দিচ্ছে, ব্যাটাররা কিন্তু আমরা সেটা লুফে নিতে পারছি না। তারপরেও একটা ব্যাপার আমি জানিয়ে রাখি, আমরা অ্যাটলিস্ট আমেরিকার পার্টটা ভাই শেষ করতে পারলাম। এখানে আর খেলতে হচ্ছে না, আমরা চলে যাব ওয়েস্ট ইন্ডিজে। ধন্যবাদ, আবার দেখা হবে আপনার সঙ্গে নিশ্চয়ই এই শোতে। তো দর্শক, যেটা আমরা আসলে বলছিলাম যে আমাদের পেসাররা ট্রায়ও, যে আমরা বলি আমাদের 3 জন পেসার, তারা কিন্তু দারুণ করে যাচ্ছেন এবং তাদের এই সুফলটা আসলে ব্যাটাররা আমরা পাচ্ছি না, নিশ্চয়ই পাবো। আমরা এখন ওয়েস্ট ইন্ডিজে চলে যাব, 2টা ম্যাচ আছে সেখানে, নেদারল্যান্ডস এবং নেপাল। এই 2টি ম্যাচটা জিততে পারলে কিন্তু বাংলাদেশের সুপার 8-এর সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো আজকের মতন এখানেই সবাইকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।